এমভিএর একটা ট্রান্সফরমার কিনতে চান। এখন এই জিনিসটা কিন্তু এমন না যে জিনিসটা আপনি চাইলেন আর রেডিমেড কিনে নিয়ে আসলেন। এটা কিন্তু অর্ডার বেস প্রোডাক্ট। আপনি ধরেন একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, এটা হয়তো আপনার কাছ থেকে 6 মাস পরে প্রোডাক্ট আপনি পাবেন, কারণ আপনার জন্য প্রোডাক্টটা ডিজাইন করা। সো ইন দ্যাট কেস এইসব প্রজেক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু প্ল্যান আগে থেকেই করে রাখতে হয়, কারণ দেখা গেল যে আপনি যেহেতু রেডিমেড পাচ্ছেন না, আপনাকে মাথায় রাখতে হবে যে আজকে যদি একটা 100 মেগা এমভি এর একটা ট্রান্সফরমার অর্ডার করেন, এটা পেতে কতদিন লাগবে, 6 মাস না 1 বছর। সো এটা কিন্তু আপনাকে মাথায় রেখে আপনার প্রজেক্টটাকে প্ল্যান করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা থাকে সেটা হলো সেফটি স্ট্যান্ডার্ড। সেফটি স্ট্যান্ডার্ড মানে হলো, এখন দেখবেন রিসেন্টলি একটা নতুন ট্রেন্ড আসছে, এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস সিস্টেম। যে আমরা ধরেন আমাদের পিক আওয়ারে, অফ পিক আওয়ারে, পিক আওয়ার মানে হচ্ছে সারাদিন যখন আমাদের প্রচুর পরিমাণে পাওয়ার জেনারেশন করা লাগে, যেমন আমাদের সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা পিক আওয়ার চিন্তা করি। পিক আওয়ার কি, যে ধরেন সারাদিন কিন্তু ইন্ডাস্ট্রি চলতেছে, বাসা বাড়িতে ধরেন আপনার লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে অথবা চলতেছে না, কিন্তু ইন্ডাস্ট্রি চলতেছে। সব ইন্ডাস্ট্রির জন্য কি একটা রেগুলার লোড আছে, কিন্তু সন্ধ্যার পরে দেখা গেল যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা বাসা বাড়িতে বলেন, লাইট চলতেছে, টিভি চলতেছে, কারণ সবাই বাসায় চলে আসে তখন। সো এই ক্ষেত্রে হঠাৎ করে একটা হিউজ একটা লোড ইনক্রিজ করে। সো এই জন্য এটাকে বলতেছে, ওই টাইমে আমার স্বাভাবিকের সারাদিনের যে অ্যাভারেজ লোড থাকে ধরেন 100 মেগাওয়াট, ওই ওই সময় হয়তো বেড়ে সেটা 30% লোড বেড়ে যায়, 130 মেগাওয়াটের কনজাম্পশন হয়। তো এই টাইমটাকে আমরা বলতেছি পিক লোড। সো এই পিক লোডের সময় দেখা গেল যে আপনি যখন কোনো এনার্জি নিতে চান এবং এই 30% যখন লোড আছে, তখন এই 30% লোডটা কিন্তু আপনাকে কি করতে হয়, বাড়াই নিতে হয়, প্রোডাকশন করতে হয়। গভর্নমেন্ট লেভেলে অথবা আপনার প্রাইভেট সেক্টর যারা পাওয়ার জেনারেট করেন, তারা কিন্তু এই 30% লোডটা ওই টাইমে বাড়ায় নেয়। বাট অফ পিক আওয়ারে কিন্তু এই ডিমান্ডটা কম থাকে। সো তখন যদি আপনি কোনোভাবে পাওয়ারটা জেনারেট করে নিতেন, পাওয়ার জেনারেট করে যদি এনার্জি স্টোরেজ সিস্টেমে এটা স্টোর করে রাখতে পারতেন, তাহলে কিন্তু অফ পিক টাইমে আপনাকে জেনারেট করার দরকার হতো না। এবং এই যে আমাদের হঠাৎ করে যে লোডশেডিংটা বেড়ে যায়, যে আপনি আসলে ওইভাবে ডিমান্ডটা ক্যালকুলেশন করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। সো ইন দ্যাট কেস যদি আপনি এনার্জি স্টোর করে রাখতে পারতেন, তাহলে কিন্তু এই টাইমে আপনার জন্য একটা গেইন একটা থাকতো এবং লোডশেডিং এর পরিমাণটাও কমে যেত। সো এই যে ইএসএস সিস্টেম গুলো আছে, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ আইটেম। সো আপনি যখন এই ধরনের প্রজেক্ট গুলো করবেন, আপনি কিন্তু চাইলেই এই জিনিসগুলো হঠাৎ করে পাবেন না। আপনাকে হয়তো 6 মাস 1 বছর ওয়েট করতে হবে যে আপনি একটা 100 মেগাওয়াটের একটা ইএসএস সিস্টেম করতে চান। পাশাপাশি দেখেন এই ধরনের প্রজেক্ট যেগুলোতে দেখবেন যে একটা অনেক একটা সেফটি স্ট্যান্ডার্ড থাকে। সেফটি স্ট্যান্ডার্ড থাকে হচ্ছে, ধরেন আপনি একটা এনার্জি স্টোরেজ সিস্টেম করতে চান 100 কিলোওয়াটের, 100 মেগাওয়াটের। তো এই যার জন্য সেফটি স্ট্যান্ডার্ডের জন্য ধরেন আপনার ইউএন 3.8, ইউনাইটেড নেশনের একটা সেফটি প্রটোকল আছে, যে আপনি যখন এই ধরনের জিনিস ইনস্টল করবেন তখন ইউএন 3.8 স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। সো ইউএন 3.8 অথবা আপনি আইসি স্ট্যান্ডার্ড বলেন, অথবা অনেক সময় আইএসও স্ট্যান্ডার্ডও লাগে যেসব জায়গাগুলোতে, অথবা আপনার আইএসও 45,001 কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড গুলো লাগে। সো এই স্ট্যান্ডার্ড কিন্তু এমন না যে আপনি আজকে করলেন কালকে করে ফেলতে পারবেন। এটাও কিন্তু আগে প্ল্যান করে নিতে হবে যে আপনি যখন কোনো একটা সাবস্টেশন বসাবেন, এটার জন্য ইউএন 3.8 সার্টিফিকেশন লাগবে। নর্মালি এই সার্টিফিকেশনটা পেতে 3 থেকে 4 মাসের মতো সময় লাগে। কখন থেকে এই সময়টা লাগে, যখন আপনি ফুল একটা ট্রান্সফরমার তৈরি হয়ে যাবে, ট্রান্সফরমার তৈরি হয়ে যাওয়ার পরে ট্রান্সফরমারটা একটা সার্টেন ল্যাবরেটরিতে পাঠিয়ে এই যে টেস্টটা করাতে হয়। সো দেখা গেল ট্রান্সফরমার বানাতে যদি 3 মাস সময় লাগে, এই সার্টিফিকেশনটা নিতে লাগে আরো 3 মাস। সো ইন দ্যাট কেস 6 মাস কিন্তু সময় লাগবে। এখন আপনি যদি মনে করেন যে না, এই একটা সাবস্টেশন বসাবেন, 1 মাসের মধ্যে সাবস্টেশন করে ফেলবেন, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো ইন দ্যাট কেস এইসব জায়গাগুলোতে যেখানে টাইম কনজিউমিং একটা ব্যাপার থাকে, অনেক হিউজ ইনভেস্টমেন্টের দরকার ব্যাপার আছে, তারপর হচ্ছে কোনো একটা প্রোডাক্ট পেতে অনেক সময় লাগে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেডিক্টিভ মেথডটা আমাদের প্রয়োজন। এর বাইরে আমরা যদি চিন্তা করি যে অ্যাডাপটিভ মেথড, প্রেডিক্টিভ মেথড মানে হচ্ছে প্ল্যান ড্রিভেন অথবা ওয়াটার মেথড ফল মেথড, যেখানে কোনো চেঞ্জের স্কোপটা খুব লিমিটেড। আর অ্যাডাপটিভ মেথড আছে, যেটাকে আমরা বলতেছি হলো চেঞ্জ ড্রিভেন মেথড। মানে আপনি ধরেই নিচ্ছেন যে আপনার যেসব প্রজেক্ট গুলোতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, সেই সব জায়গাগুলোতে আপনি অ্যাডাপটিভ মেথোডোলজি গুলো ফলো করতে পারেন। অ্যাডাপটিভ মেথোডোলজিটা কি? অ্যাডাপটিভ মেথোডোলজিটা হলো খুব সহজ, যে আপনি কোন একটা কাজ শুরু করছেন, কাজ শুরু করার পরে আপনি দেখছেন একটা প্রোটোটাইপ করে যে আপনি যে রকম ডিজাইন অথবা যে রকম রেজাল্ট পাওয়ার কথা সেরকম আসতেছে কিনা। যদি না আসে, আপনি এটাকে আবার রিফাইন করবেন।
যেমন ধরেন আমরা যখন কোনো একটা প্রজেক্ট করতে যাই, ইউনিভার্সিটি রিসার্চ প্রজেক্ট অথবা থিসিস পেপার গুলো করতে যাই, তখন দেখা গেল যে আমরা হয়তো কোনো একটা প্রজেক্ট শুরু করেছি, স্টার্ট করেছি। তো স্টার্ট করার পর দেখা গেল আমি কিন্তু শিওর না যে এই প্রজেক্টটা আসলে কাজ করবে কিনা। প্রথমে আমি স্টার্ট করলাম, স্টার্ট করে দেখলাম যে আসলে রেজাল্টটা কেমন আসে। যদি দেখি না রেজাল্টটা ঠিক মতো আসেনি, তখন আমি কি করলাম, আরেকটু রিফাইন করার চেষ্টা করলাম প্রজেক্টটাকে। সেকেন্ড অ্যাটেম্পটে দেখা গেল যে আসলে প্রজেক্টটা আগের চাইতে একটু বেটার রেজাল্ট দিয়েছে। তারপর আমি থার্ড অ্যাটেম্পটে গেলাম, দেখা গেল যে আমি যেরকম রেজাল্ট চাচ্ছি থার্ড অ্যাটেম্পে ঠিক একই রকম রেজাল্টটা পাওয়া যাচ্ছে। এটাকে আমরা বলতেছি আইটারেশন মেথড। আপনারা ম্যাথমেটিক্স করেছেন আইটারেশন মেথডে অথবা ইন্টারপোলেশন মেথডে, যে আপনারা কোনো একটা স্টার্ট করেছেন, ক্যালকুলেশন স্টার্ট করেছেন, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এটা কমন আইটারেশন, যে আপনি একটা স্টার্ট করলেন কোন একটা কাজ করার পর দেখা গেল যে আসলে রেজাল্টটা কাছাকাছি আসেনি, সেটাকে আপনি সেকেন্ড টাইম আবার প্রথম যে রেজাল্টটা পেয়েছেন সেটাকে ধরে আবার সেকেন্ড টাইম একই প্রসিডিউর করলেন। সেকেন্ড টাইম যে রেজাল্টটা পেলেন সেকেন্ড টাইম রেজাল্টটা ধরে থার্ড টাইম আবার একই একই প্রসেসে সলভ করার চেষ্টা করলেন। এইভাবে বারবার একই জিনিস রিপিট করে যে আপনার ডিজায়ার যে রেজাল্টটা আনতেছেন সেই রেজাল্টটা আনা পর্যন্ত কাজটাকে করাকে বলতেছিল আইটারেটিভ অথবা অ্যাডাপটিভ লাইফ সাইকেলের তিনটা মেথড। তার মধ্যে একটা হচ্ছে আইটারেটিভ মেথড, যেটা বলছে যে আপনি কন্টিনিউয়াস রিফাইন করতে করতে আপনি প্রজেক্টটাকে আপনার এন্ডিং এর দিকে নিয়ে যাবেন। সো এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন আপনি একটা আইটারেটিভ মেথডে কাজ করবেন, আপনাকে ইনিশিয়ালি একদম স্টার্ট থেকে ইন পর্যন্ত পুরোটা মাথায় নিয়ে আসতে হবে। আমরা যদি বলি যে আপনি একটা ইনিশিয়ালি প্ল্যান করবেন, আমরা যেমন প্রেডিক্টিভ মেথডে একটা প্ল্যান করেছি স্টার্টিং থেকে ইন পর্যন্ত, এবং দেয়ার ইজ নো চেঞ্জ, মানে চেঞ্জ দেয়ার ইজ ডেফিনেটলি চেঞ্জ বাট লিমিটেড চেঞ্জ, বাট আমরা আমাদের প্ল্যানের উপর স্টিক থাকবো। বাট অ্যাডাপটিভ এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটা প্ল্যান করব, একটা রোড ম্যাপ থাকবে যে আমি এখান থেকে ওখানে যেতে চাই অথবা স্টার্ট থেকে ইন পর্যন্ত এরকম হতে পারে, বাট এটা চেঞ্জ হওয়াটা সম্ভব। আমি চাইলে যে কোনো সময় এই জিনিসটাকে চেঞ্জ করে নিতে পারি, কার উপর বেস করে, স্পন্সরের রিকোয়ারমেন্টের উপর বেস করে। সো এই জন্য যেহেতু আমার ইনিশিয়াল একটা রোড ম্যাপ থাকে আইটারেটিভ মেথডে, এই জন্য এটাকে আমরা যেটা বলি, এটাকে আমরা বলি হচ্ছে মিনি ওয়াটারফল মেথড। মিনি ওয়াটারফল মেথড মানে হচ্ছে, ওয়াটারফল মেথড হচ্ছে প্ল্যান ড্রিভেন অথবা প্রেডিক্টিভ মেথড। মিনি ওয়াটারফল মেথড মানে হচ্ছে যে এখানে পুরো প্ল্যানটা আমার মাথায় থাকে বাট চেঞ্জের স্কোপটা অনেক বেশি। সো এখন দেখেন, বারবার কাজ করে রিপিট করে যখন আমি কোনো একটা কাজ কমপ্লিট করে ফেলবো, তখন সেটাকে আমরা বলতেছি আইটারেটিভ মেথড। তো অ্যাডাপটিভ আইটারেটিভ মেথডের মধ্যে দেখেন একটা ইন্টারেস্টিং পার্ট, রিকোয়ারমেন্টটা হচ্ছে ডাইনামিক রিকোয়ারমেন্ট। আর আমাদের প্ল্যান ড্রিভেনের ক্ষেত্রে অবশ্যই এটা কি রিকোয়ারমেন্ট গুলো ছিল ফিক্সড রিকোয়ারমেন্ট। সো ডাইনামিক রিকোয়ারমেন্টটা কি জিনিস? ডাইনামিক রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ধরেন আপনি আজকে কাজ করলেন, আমরা যদি একটা ছোট্ট সফটওয়্যার প্রজেক্টের কথা চিন্তা করি, যে আমরা একটা উবার অথবা পাঠাওয়ার যে সফটওয়্যার যেটা আছে সেই সফটওয়্যারটা আমরা বানাতে চাই। তো এখন উবার পাঠাওয়ার যে সফটওয়্যার মডেলটা আছে, আমরা যখন ডে ওয়ানে দেখেছিলাম সফটওয়্যারটা শুধুমাত্র কি ছিল, রাইড শেয়ারিং অ্যাপ সার্ভিসটা দিত। তো এখন রাইড শেয়ারিং সার্ভিসের পাশাপাশি দেখা গেল এরপরে কি আসলো, এরপরে দেখা গেল যে ওখান থেকে উবার অথবা পাঠাও ফুড আসলো, তারপরে উবার অথবা পাঠাও কুরিয়ার আসলো। এমন স্টিল এখন দেখবেন বিভিন্ন রকমের অফার দিচ্ছে, বিভিন্ন রকম চেইন শপ গুলোতে ডিসকাউন্ট অফার দিচ্ছে। তারপর পাঠাওতে দেখলাম কিছুদিন আগে বিকাশের মতো একটা পাঠাও পে অপশন চালু করেছে। সো এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জিং, এমন না যে প্রজেক্টটা একটা পদ্মা সেতু বানালাম শেষ হয়ে গেলে ইউজ করা শুরু করবো, এরপর কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই। বাট আইটারেটিভ মডেল অথবা অ্যাডাপটিভ মডেল যেটা বলছে যে এখানে রিকোয়ারমেন্ট গুলো ডাইনামিক, আমি চাইলে যে কোনো সময় জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারি। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আছে আমাদের প্ল্যান ড্রিভেনের ক্ষেত্রে ছিল যে আমরা যে কাজগুলো আছে আমরা অ্যাক্টিভিটিটা কি করি, একবারই কমপ্লিট করি। বাট এইখানে কি করব, আমরা কাজটা একই কাজ বারবার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কাজটাকে থেকে আমি কারেক্ট রেজাল্ট দিব। আর প্ল্যান ড্রিভেনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে একটা স্টেপ থেকে আরেক স্টেপে যখন চলে গিয়েছিলাম তখন কিন্তু আর প্রিভিয়াস যে স্টেপটা আছে সেই স্টেপ গুলা থেকে কিন্তু আমরাই করিনি, আমরা ওই স্টেপটাকে কিন্তু আর ব্যাক করিনি। সো ইন দ্যাট কেস আমাদের অ্যাডাপটিভ এবং প্রেডিক্টিভের মেইন ফাংশনটা হচ্ছে যেখানে আমরা ফিক্সড রিকোয়ারমেন্ট আর এটা হচ্ছে ডাইনামিক রিকোয়ারমেন্ট, আর এখানে অ্যাক্টিভিটিটা একবার যে পর্যন্ত কারেক্ট না হবে, যে পর্যন্ত আমার রিফাইনমেন্টের মধ্যে না থাকবে সেই পর্যন্ত আমরা কাজটা করতে থাকবো। বাট কমন পার্ট ইজ দ্যাট আমরা এখানে একটা সিঙ্গেল ডেলিভারিটা এনশিওর করবো। সিঙ্গেল ডেলিভারি মানে হচ্ছে কি, দেখেন আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল নেই, যে আমি একটা সফটওয়্যার বানাতে চাই, সফটওয়্যার বানানোর মধ্যে সফটওয়্যারের মধ্যে কি চাই, যে আমি একটা উবার মডেলে একটা রাইড শেয়ারিং সার্ভিস চালাতে চাই।
এখন রাইড শেয়ারিং সার্ভিসের মধ্যে থেকে আমি কি করতে পারি, আমি কিন্তু যত যাই করি না কেন আমার টার্গেট কিন্তু রাইড শেয়ারিং সেবা। তো আমি যখন রাইড শেয়ারিং সেবাটা কমপ্লিট করে ফেললাম, কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আমি আবার আরেকটা রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম কি, উবার কুরিয়ার। সো উবার কুরিয়ারের মধ্যে যখন আমি কাজ করা শুরু করলাম তখন কিন্তু আমার একটাই রিকোয়ারমেন্ট, একটাই টার্গেট ছিল যে আমি উবারের কুরিয়ারটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা ডেলিভারি করব। সো ওই কুরিয়ারটা যখন আমি কমপ্লিট করলাম ওইটা কিন্তু একটা সিঙ্গেল ডেলিভারি ছিল। এরপরে আসলো উবার ফুড। এই উবার ফুড যখন আসলো, উবার ফুডও কিন্তু একটা নতুন রিকোয়ারমেন্ট, এবং এই উবার ফুডটা যে পর্যন্ত কারেক্ট না হলো আমি কি করলাম, বারবার এটাকে কাজ করতে থাকলাম, সফটওয়্যার ভেরিফিকেশন করতে থাকলাম, ব্যাক এন্ড ভেরিফিকেশন করতে থাকলাম, এবং আলটিমেটলি কিন্তু উবার ফুডটা আসলো। সো তার মানে রিকোয়ারমেন্ট গুলো ডাইনামিক, এবং একটা রিকোয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি যতক্ষণ পর্যন্ত না সেই রিকোয়ারমেন্টটা কারেক্ট হয়। সো এটাকে আমরা বলতেছি হলো আইটারেটিভ মডেল। আমরা যদি একটু ছবিটার ক্ষেত্রে দেখি, এখানে দেখেন একটা মোনালিসার ছবি দেয়া আছে। মোনালিসার ছবিটা আইটারেটিভ মেথডের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি দেখেন। যেমন ধরেন আমরা প্রথম যে ছবিটা দেখছি, প্রথম ছবিটার মধ্যে কিন্তু আমরা যে কাজটা করেছিলাম দেখেন এখানে, যে আমরা একটা মোনালিসার স্কেচ করেছি। স্কেচ করার পরে দেখেন প্রথম ছবিতে হাতটা কোথায় ছিল, প্রথম ছবিতে আমার হাতটা ছিল মুখের কাছে, কিন্তু সেকেন্ড ছবিতে দেখেন হাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমার ইনিশিয়াল স্কেচ ছিল এটা, স্কেচ শেষ হওয়ার পরে আমার মনে হয়েছে না আমি এটা ভালো লাগতেছে না, আমি এই স্কেচ করতে চাই, তখন কিন্তু হাতটা চেঞ্জ করে ফেলেছি। তো পিছনে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই জায়গাটার মধ্যে আমার একটা হয়তো গাছপালার ছবি আছে, বাট এখানে দেখেন গাছপালার যে ছবির যে জায়গাটুকু আছে সেই চেঞ্জ গুলো, জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এই পিছনের এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো তার মানে কি হলো, আমি কিন্তু একটা ইনিশিয়াল স্কেচ করেছি, কিন্তু যেহেতু আমার মনোপুতন হয় নাই সেই বন্ধু আমি সেকেন্ড স্টেপে আরেকটা ডিজাইন করেছি। ডিজাইন করার পরে থার্ড স্টেপে কি আসলো দেখেন, থার্ড স্টেপে আসার পরে দেখা গেল যে আমি একটু কালার করার চেষ্টা করেছি, কালার করার পর আমার মনে হচ্ছে না কালারটা ভালো লাগছে না। ফোর্থ স্টেজে এসে আমি কিন্তু কালারটা চেঞ্জ করে দিয়েছি। ফোর্থ স্টেজে আসার পর মনে হলো যে না এই কালারটা তো এইভাবে না, একটু ডিফারেন্ট করা যায়। ফিফথ স্টেজে এসে এসে আমার কিন্তু মনে হলো যে না দিস ইজ কারেক্ট। এখন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হলো দেখেন, এই যে আমি চেঞ্জটা করতেছি, চেঞ্জটা কি আমি আমার মনের মতো করে করব, নাকি কে আমাকে গাইডেন্স দিবে যে চেঞ্জটা করতে হবে। ধরেন আমি প্রথমে যেটা করতে পারি, ধরে নিয়েছি যে এইটুকু আমি ডেলিভারি করতে চাই, এই স্টেপের পরে আমি স্পন্সরের কাছে গেলাম, অথবা আমার যেই ক্লায়েন্ট যে আছে ক্লায়েন্টের কাছে গেলাম যার জন্য আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি, সে আমাকে ফিডব্যাক দিল না এই ছবিটা ভালো লাগতেছে না, এটা থেকে আপনি হাতটা এইভাবে করেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটা চেঞ্জ করে দেন। তাকে আমি এই ছবিটা দিয়ে দিলাম। সেকেন্ড স্টেপ যখন কমপ্লিট হলো, কমপ্লিট করার পরে তখন আমি কি করলাম, আমার ক্লায়েন্টের কাছে অথবা স্পন্সরের কাছে আবার গেলাম, যাওয়ার পরে তাকে ৩ নাম্বার প্রোটোটাইপটা দেখালাম, দেখানোর পর সে বলল না কালারটা একটু চেঞ্জ করে দেন। তারপর আমি কালারটা চেঞ্জ করে ফোর্থ স্টেপে তার কাছে নিয়ে পাঠালাম, ক্লায়েন্টের কাছে অথবা স্পন্সরের কাছে। সে তখন ফিফথ দেখে বলল ঠিক আছে, এটা কারেক্ট আছে, এটা লক করেন। সো এই যে দেখেন বারবার রিফাইনমেন্ট, স্টার্ট পয়েন্ট 1 থেকে শুরু করলাম, পয়েন্ট 5 পর্যন্ত কমপ্লিট করলাম। এটা থেকে কিন্তু আমার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ডেলিভারি কি ছিল, সিঙ্গেল ডেলিভারি ছিল। রিকোয়ারমেন্ট গুলা কি ছিল, যে শুরুতে আমার এই ছিল হলো হাতটা এইভাবে ছিল, কিন্তু পরবর্তীতে কি করলাম, আমি হাতটা এইভাবে নিয়ে আসলাম। প্রথমে হয়তো সে এই কালারটা চেয়েছিল, কিন্তু পরবর্তীতে কি করলো, সে কালারটা চেঞ্জ করে অন্য কালারে নিয়ে আসলো। এই জন্য আমরা বলতেছি রিকোয়ারমেন্ট হলো ডাইনামিক রিকোয়ারমেন্ট, এবং অ্যাক্টিভিটিস রিপিটেড আনটিল কারেক্ট। এবং এই কাজ আমি কিন্তু একটাই কাজ করতেছি, এর মধ্যে কিন্তু নতুন কোনো কাজ নাই, আমি একটি ছবি আঁকছি। সো এই যে কাজটা আছে, এবং এই কাজটা আমি কারেক্ট করতে যাচ্ছি বারবার যে পর্যন্ত আমার ক্লায়েন্ট অথবা স্পন্সর আমাকে ক্লোজ না করছে। সো এইটাকে আমরা বলতেছিল আইটারেটিভ মেথড। একটা সিঙ্গেল ডেলিভারি থাকবে, রিকোয়ারমেন্ট গুলো ডিফারেন্ট থাকবে, এবং একটা কাজই বারবার করতে থাকবো যে পর্যন্ত কারেকশনটা না হয়। সো এটা হলো অ্যাডাপটিভের একটা মেথোডোলজি। এরপরে আরেকটা মেথোডোলজি আছে, সেটাকে আমরা বলতেছি ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। অ্যাডাপটিভের 3টা মেথোডোলজি, একটা হচ্ছে আইটারেটিভ পড়লাম, এরপরটা যেটা সেটা হলো ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টালের মধ্যে যেটা বলছে দেখেন, আমরা একটু বেসিকটা দেখার চেষ্টা করি। ইনক্রিমেন্টালের মধ্যে রিকোয়ারমেন্টের ডাইনামিক, আইটারেটিভের ক্ষেত্রেও কি আমার রিকোয়ারমেন্টের ডাইনামিক। দেখেন অ্যাক্টিভিটিস রিপিটেড আনটিল কারেকশন, অ্যাক্টিভিটিটা আমি কারেক্ট করতে থাকবো, কাজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কারেক্ট না হবে। আর এখানে কি বলছি, অ্যাক্টিভিটিস পারফর্মড ওয়ান্স পার ইনক্রিমেন্ট। তো আমি কি করব, একটা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা ওয়াটারফল মেথডের মধ্যে কি করেছিলাম, যে একটা ফেজ থেকে যখন সেকেন্ড ফেজে যাব তখন সেকেন্ড ফেজ থেকে আর ফার্স্ট ফেজে ফেরত আসবো না, সেকেন্ড ফেজ থেকে যখন থার্ড ফেজে আসবো তখন থার্ড ফেজ থেকে আর সেকেন্ড ফেজে ফেরত আসবো না। কিন্তু ইনক্রিমেন্টালের ক্ষেত্রে কি বলেছে, যে আমি এইখানে ধরেন আমরা যদি এখানে একটা একটা ছবির কথা চিন্তা করি,
প্রথম ছবিটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা কমপ্লিট স্কেচ এঁকেছিলাম। কমপ্লিট স্কেচ এঁকে ওইটাকেই বারবার রিফাইন করার চেষ্টা করেছি। কিন্তু আইটার ইনক্রিমেন্টাল বলছে যে না, আমি দেখেন ছবির এই পোর্শনটুকু কমপ্লিট করব, এবং এই ছবির এই পোর্শনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই পোর্শনটা আমি আর সেকেন্ড টাইম কাজ করব না, এই পোর্শনটা ফিক্স থাকবে। এটাকেই বলতেছে যে অ্যাক্টিভিটিস পারফর্ম দ্য ওয়ান্স পার ইনক্রিমেন্ট, যে আমি ধরে নিচ্ছি এটা হলো আমার একটা ইনক্রিমেন্ট, সেকেন্ড ইনক্রিমেন্টে আমি এটুক করেছি এবং এটুক কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমি এই পার্ট থেকে আর এই পার্টে আর ফেরত আসবো না, এটুকু আর সেকেন্ড টাইম রিফাইন করবো না। থার্ড পার্টে দেখেন যেটুকু আমি অ্যাড করেছি সেটুকু আমি এই দুই পার্টে যেটুকু হয়েছে 1 2 3 4 5, তার মানে এই পার্টে যে 1 এবং 2 তে যা করেছি থার্ড পার্টে এসেও সেটুকু কি করবো, আমি আর চেঞ্জ করবো না। 4 নাম্বার পার্টে এসে 1 2 3 এ যা করেছি সেটা আর চেঞ্জ করবো না। সো এইখানে দেখেন আমরা কি করেছি, একবারে কমপ্লিট প্রজেক্টটা নিয়ে কাজ করেছিলাম আইটারেটিভের ক্ষেত্রে, আর ইনক্রিমেন্টালের মধ্যে আমরা যেটা করেছি ফ্রিকুয়েন্ট স্মল ডেলিভারি করেছি। দিন শেষে কিন্তু দুইটাই ছবি হয়েছে, আগেরটাও ছবি হয়েছে, আগেরটাও আমি ছবি কাজ করেছিলাম, এখনো কিন্তু ছবির কাজটাই করেছি, কিন্তু আগেরটা কি করেছি, আমি পুরো যে ডিজাইনটা আছে পুরোটা আমি একবারে করেছিলাম এবং বারবার ওই পুরোটাই চেঞ্জ করেছি। আর এখন এখানে কি করেছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং আমি বলেছি একবার একটা টুকরা কমপ্লিট হয়ে গেলে ওই টুকরাতে আমরা আর কাজ সেকেন্ড টাইম কাজ করবো না, এবং প্রত্যেকটা ছোট ছোট ডেলিভারি করে কমপ্লিটলি ফাইনালি আমরা কমপ্লিট যে প্রজেক্টটা আছে কমপ্লিট প্রজেক্টটা আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করব। সো এইটা হলো বেসিক ডিফারেন্স, যে আমরা যখন আইটারেটিভ মেথড ফলো করব, যেহেতু দুইটাই চেঞ্জ দিবেন এই জন্য রিকোয়ারমেন্ট গুলো ডাইনামিক থাকবে, বাট নেচারটা ডিফারেন্ট থাকবে কি, যে আমি যখন কমপ্লিট কাজটা করে বারবার কারেক্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, আর এখানে বলতেছি একটা কাজ যখন করে ফেলবো তখন ওই কাজটাকে আমি আর চেঞ্জ করব না, কমপ্লিট ডেলিভারি করব, আর এটাকে আমি বলতেছি ফ্রিকুয়েন্ট স্মল ডেলিভারি করব। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আমরা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটাকে বোঝার চেষ্টা করি, যে আমরা একটা স্মার্ট গ্রিড নেটওয়ার্ক বানাতে চাই আমাদের এরিয়ার জন্য, এবং এটার কারণটা কি দেখেন, যে আমরা যখন কোনো একটা সিটিতে এই স্মার্ট গ্রিড অপশনটা স্টার্ট করতে চাই তখন আমরা এই পুরো সিটিতে কিন্তু একবারে এটাকে আপগ্রেড করতে পারি না। যেহেতু আপগ্রেড করতে পারি না এই জন্য আমাদেরকে কি করতে হয়, এটাকে ইনক্রিমেন্টালি করতে হয়। ইনক্রিমেন্টালি করতে হয় মানে কি, ইনক্রিমেন্টাল মানে হচ্ছে একবার যেটাকে আমি কমপ্লিট করে ফেলবো সেটা কিন্তু আমি সেকেন্ড টাইম আর হাত দিব না। যেমন দেখেন আমরা ইনক্রিমেন্টটাকে ভাগ করে নিয়েছি, যে প্রথম ইনক্রিমেন্টে আমি কি করতে চাই, প্রথম ইনক্রিমেন্টে করতে চাই যে আমি ওই এরিয়াতে স্মার্ট মিটার ইনস্টল করতে চাই, যে আমি এই ডিস্ট্রিক্টের মধ্যে প্রথমে একটা স্মার্ট মিটার বসাতে চাই এবং ওই এলাকার সব জায়গাতে আমি স্মার্ট মিটার বসায় ফেলবো। সেকেন্ড টাইম যখন ইনক্রিমেন্টের কাজ করব তখন হলো ইনস্টল অটোমেটেড রিক্লোজার অন ফিডার লাইন, আমরা একটা রিক্লোজার সিস্টেম বসাতে চাই যাতে করে আমাদের লাইনটাকে সহজে আমরা ডিসকানেক্টেড করে নিতে পারি। এরপর ইনক্রিমেন্ট 3 তে কি করব, ডেপ্লয় সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, অথবা আমরা যদি চিন্তা করি যে না আমরা ডিসিএস সিস্টেম ফলো করতে চাই, অথবা আমরা হয়তো ডিসিএস সিস্টেম ফলো করব। তার মানে সো এই যে দেখেন যে আমরা যে কাজটা করছি, আমরা এই কাজের মধ্যে যেহেতু একবারে সব কাজটুকু করতে পারবো না এই জন্য আমরা পার্ট বাই পার্ট করে নিয়েছি, যে ইনক্রিমেন্ট 1 এ কি করব, ইনক্রিমেন্ট 2 তে কি করব, ইনক্রিমেন্ট 3 তে করব। সো এই অল টুগেদার এই তিনটা মিলিয়ে কিন্তু আমার ক্ষেত্রে কি হলো, আমি কিন্তু আমার প্রজেক্টটাকে একটা ফাইনাল ডেস্টিনেশনের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হলো অ্যাজাইল লাইফ সাইকেল। অ্যাজাইল লাইফ সাইকেলটা কিন্তু ধরেন আমরা এই অ্যাডাপটিভ যে মেথডটা ফলো করছি, অ্যাডাপটিভ মেথডের মধ্যে তিনটা পার্ট, একটা হলো আইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল। সো আমরা আইটারেটিভ বুঝলাম, ইনক্রিমেন্টাল বুঝলাম, অ্যাজাইলটা হচ্ছে এই ইনক্রিমেন্টাল এবং আইটারেটিভের সমন্বয়, যে কিছু কিছু জায়গায় আমি আইটারেটিভ ফলো করব, কিছু কিছু জায়গায় আমি ইনক্রিমেন্টাল ফলো করব। সো ইন্টারেস্টিং পার্ট দেখেন, কিছু কিছু জায়গায় আমি আইটারেটিভ ফলো করব, কিছু কিছু জায়গায় আমি ইনক্রিমেন্টাল ফলো করব। এই দুইটা কাজ যখন আমি কম্বাইন করব তখন সেটা হয়ে যাবে অ্যাজাইল মেথোডোলজি। এই অ্যাজাইল মেথোডোলজিটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য এখন সবচেয়ে আপডেটেড মেথোডোলজি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। এখন এখানে দেখেন এই যেখানে যেহেতু অ্যাডাপটিভ মেথোডোলজি তার মানে অবশ্যই এটা চেঞ্জ ড্রিভেন। চেঞ্জ ড্রিভেন মানে হচ্ছে ডাইনামিক রিকোয়ারমেন্ট গুলো সবসময় পরিবর্তনশীল এই আইটারেটিভ ইনক্রিমেন্টালের ক্ষেত্রে। আর এখানে যেটা বলছে কম্বাইন আইটারেটিভ রিপিটেশন অফ অ্যাক্টিভিটিস উইথ ইনক্রিমেন্টাল ডেলিভারিজ। সো এখন দেখেন কম্বাইন্ড আইটারেটিভ রিপিটেশন অফ অ্যাক্টিভিটিস উইথ ইনক্রিমেন্টাল ডেলিভারিজ কিভাবে হয় দেখেন, আমরা
যখন কোনো একটা সফটওয়্যার প্রজেক্ট করব, সফটওয়্যার প্রজেক্ট গুলাকে আমরা যেটা করি, আমরা সফটওয়্যার প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো যেহেতু আমরা জানি না, আমরা যদি একটা উবার মডেলের কথা বলি, একটা উবার অ্যাপস এর কথা বলি, সো আমরা চিন্তা করলাম যে উবারের মধ্যে আমরা বেশ কিছু কাজ করতে চাই। তার মধ্যে কি থাকতে পারে, যেমন উবারে রাইড শেয়ারিং থাকবে, উবারে ফুড থাকবে, উবার কুরিয়ার থাকবে, উবার পে থাকবে, সেরকম অনেক কিছুই থাকবে। তো এখন চিন্তা করে নিলাম যে আসলে কোন কাজটা আমি আগে করব। এখন কোন কাজটা যখন আগে করব, আমরা একটা লিস্ট আপ করে নিই, একটা লিস্ট আপ করে নেই, যেটাকে আমরা বলি টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে হচ্ছে কি কি কাজ করতে চাই, 1 2 3 4 5, যে এই 5টা কাজ আমি করতে চাই। সো এই 5টা কাজ যখন আমি করতে চাই, তখন আমার একটা লিস্ট থাকবে, যেটাকে আমরা বলতেছি ব্যাকলগ অথবা প্রায়োরিটাইজেশন লিস্ট। ব্যাকলগ মানে হচ্ছে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে। এখন আমি ঠিক করে নিলাম যে এই 5টা কাজ আমি 5টা পার্টের মধ্যে করব। 5টা পার্টের মধ্যে কিভাবে করব, ধরেন এইখানে আমি ধরে নিলাম যে এইটাকে আমি 1 এ করব, এই জায়গায় 2 করব, এইখানে 3 করব। তার মানে দেখেন, এই স্প্রিন্ট 1 এবং এই প্রত্যেকটা পার্টটাকে আমরা বলতেছি স্প্রিন্ট। স্প্রিন্ট মানে হচ্ছে আমরা নরমালি 2 থেকে 4 সপ্তাহের একটা টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমের মধ্যে আমরা একটা টার্গেট নিয়ে কাজ করি। যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব ফাস্টার রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়, এজন্য যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা খুব ফাস্ট রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, এই জন্য আমরা কি করি, ছোট ছোট স্মল ডেলিভারি নিয়ে আমরা আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি কাজ করার জন্য এই প্রত্যেক টাইম পিরিয়ড, যেটা 2 থেকে 4 সপ্তাহের যে টাইম বক্স, যেটা এক এক কোম্পানি এক এক ভাবে ডিসাইড করে, যেমন কেউ 2 সপ্তাহ করে, কেউ 4 সপ্তাহ করে, কেউ 3 সপ্তাহ করে। তো এই এক একটা টাইম ফ্রেমকে বলতেছি আমরা স্প্রিন্ট। এবং আমরা টার্গেট নেই যে এই স্প্রিন্টের মধ্যে আমরা কি করব, আমাদের 1 নাম্বার টাস্কটা কমপ্লিট করে ফেলবো। আবার সেকেন্ড স্প্রিন্ট 1 নাম্বার স্প্রিন্ট কমপ্লিট হওয়ার পরে আমার এই 2 থেকে 4 পর্যন্ত প্রায়োরিটি করা থাকে। এখন দেখা গেল 1 নাম্বার স্প্রিন্ট থেকে করার পরে আমার লজিক্যালি কি আসার কথা, 2 নাম্বারটা 2 নাম্বার টাস্ক লিস্টটা কি হলো, স্প্রিন্ট 2 তে আসার কথা। 3 নাম্বার টাস্ক লিস্টটা 3 নাম্বার স্প্রিন্টে আসার কথা। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার যে ক্লায়েন্ট যিনি আছেন, স্প্রিন্ট 1 এর পরে অথবা 1 নাম্বার টাস্ক কমপ্লিট করার পরে তখন বলল যে না, আমি 2 নাম্বার না, আমি 5 নাম্বার করতে চাই। অথবা সে বলল যে না, আমি আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট এখানে এড করতে চাই, যেটা হয়তো এখানে আমার রিকোয়ারমেন্টের মধ্যে ছিলই না, অথবা টু ডু লিস্টের মধ্যে ছিলই না। সো তার মানে দেখেন, আপনি একটা হয়তো ইনিশিয়াল রোড ম্যাপ নিয়ে কাজ করলেন, কাজ করার পরে আপনি চিন্তা করলেন যে প্রথমে আপনি উবার, এখানে আপনি উবার রাইড শেয়ারিং করতে চান, এখানে উবার ফুড করতে চান, এখানে উবার কুরিয়ার করবেন। তো হঠাৎ করে স্প্রিন্ট 1 এর পরে উবার রাইড শেয়ারিং করে ফেললেন, করার পরে তারপর আপনার হওয়ার কথা ছিল ইনিশিয়াল প্রি প্ল্যান অনুযায়ী, কি হওয়ার কথা ছিল, উবার ফুড, উবার কুরিয়ার। এখন হঠাৎ করে ক্লায়েন্ট এসে বলল যে না, আমি এই জায়গাটার মধ্যে আমার উবার পেটা করতে চাই, বিকাশের মতো একটা আমি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চাই, যেটাকে আমি উবার পে বলতে চাই। এই উবার পেটা আমি চালু করতে চাই। তো তখন দেখা গেল যে আগের যে টাস্ক লিস্ট গুলো আছে, সেই টাস্ক লিস্ট গুলো কিন্তু ডাউন নিচে চলে গেল, এবং হঠাৎ করে নতুন আরেকটা রিকোয়ারমেন্ট চলে আসলো। সো এই যে বলতেছি আমরা, যে আমরা এখন যেটা করতেছি যে এই জায়গার মধ্যে দেখেন প্রত্যেকটা স্প্রিন্ট, এই স্প্রিন্ট কমপ্লিট হওয়ার পরে আমার কি হবে, টোটাল যেহেতু প্রায়োরিটি লিস্ট ছিল 5টা, এই 5টা প্রায়োরিটি লিস্ট কমপ্লিট করার পরে কি আমার কমপ্লিট প্রজেক্টটা কমপ্লিট হবে, তাই তো? কিন্তু দেখা গেল আমি প্রথম স্প্রিন্ট, দ্বিতীয় স্প্রিন্ট, তৃতীয় স্প্রিন্টে যে টাস্ক গুলো করেছি, প্রথম স্প্রিন্টের পরে আমি একটা ডেলিভারি করে ফেলেছি, দ্বিতীয়র পরে একটা ডেলিভারি করেছি, তৃতীয়র পরে একটা ডেলিভারি করে ফেলেছি। সো এখন দেখেন, আইটারেটিভ এর মধ্যে কি ছিল, আমি শুধুমাত্র এটুকের মধ্যেই ছিলাম, শুধু একটা পার্সনের মধ্যে আমার কাছে ছিল। আইটারেটিভ যখন আমি করেছি তখন আমি একটা টাক্সি করেছি, আইটারেটিভ যখন করেছি তখন একটা টাক্সি করেছি, যেটাকে বলতেছি শুধু একটা স্প্রিন্ট ছিল। আর এই যে অ্যাজাইলের মধ্যে কি আসলো, যে অ্যাজাইলের মধ্যে কিন্তু অনেকগুলো স্প্রিন্ট চলে আসলো। অনেকগুলো স্প্রিন্ট থাকার পরে দেখেন আমি কিন্তু একটা আরেকটার সাথে যোগ করে দিলাম। তার মানে এইটুকু হয়ে যাচ্ছে, আমি একটা কাজ বারবার রিফাইন করতেছি, অ্যাড করতেছি, এই কাজটা রিফাইন করতেছি, অ্যাড করতেছি, এই কাজটা রিফাইন করতেছি, অ্যাড করতেছি। সো এখন দেখেন, তার মানে কি এখানে ইনক্রিমেন্টাল, এখানে আইটারেশনটাও চললো, এখানে প্লাস আমি ইনক্রিমেন্টালও নিচ্ছি, আইটারেটিভও চললো, ইনক্রিমেন্টাল গুলো। সো এই দুইটা যখন কম্বাইন হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি হলো অ্যাজাইল মেথোডোলজি। সো এখন দেখেন, এই যে অ্যাজাইল মেথোডোলজি আছে, অ্যাজাইল মেথোডোলজির নরমালি আমরা যদি চিন্তা করি, এটাকে বলা হয় হচ্ছে আইটারেটিভ রিপিটেশন উইথ ইনক্রিমেন্টাল ডেলিভারিজ। তার মানে আইটারেটিভ রিপিটেশন উইথ ইনক্রিমেন্টাল ডেলিভারিজ, অনেক সময় এটাকে আমরা বলতেছি অ্যাডাপটিভ ড্রিভেন অথবা
অ্যাডাপটিভ অথবা চেঞ্জ ড্রিভেন মেথোডোলজিও। সো এটা আমরা একটু মাথায় রাখবো যে আইটারেশনটা বারবার রিপিট করব, আমরা ডেলিভারিটা ইনক্রিমেন্টাল করতে থাকবো, সেটা হলো অ্যাজাইল মেথোডোলজি। সো এখন দেখেন এর বাইরে আরেকটা মেথোডোলজি আছে যেটাকে আমরা বলতেছি হাইব্রিড মেথোডোলজি। একটা হলো আমরা বললাম প্রেডিক্টিভ, একটা হলো অ্যাডাপটিভ। অ্যাডাপটিভের মধ্যে তিনটা পার্ট, একটা হলো রিপিট করতেছি, একটা বারবার একই কাজ বারবার করতেছি না, একটা কাজ একবারই করতেছি বাট রেজাল্ট একবার আসতেছে। অ্যাজাইল হচ্ছে এই দুইটার যোগফল। আর আরেকটা আছে হাইব্রিড অ্যাপ্রোচ। হাইব্রিড মানে হলো দেখেন হাইব্রিড অ্যাপ্রোচটা হলো যে যে জায়গাটাতে আমার প্রেডিক্টিভ নেচারটাও লাগবে, যে জায়গাতে আমার অ্যাডাপটিভ নেচারটাও লাগবে, সেটাকে আমরা বলতেছি হাইব্রিড মডেল। হাইব্রিড মডেলটা কি রকম দেখেন, যে এটা হলো ইনক্লুডস অ্যাডাপটিভ এন্ড প্রেডিক্টিভ কম্পোনেন্টস। মানে এটার মধ্যে অ্যাডাপটিভও থাকবে, প্রেডিক্টিভও থাকবে। তার মানে এইটা হলো প্ল্যান ড্রিভেনও করব, আবার চেঞ্জ ড্রিভেনও করব। যেসব জায়গাগুলোতে এই দুইটা নেচারই থাকবে সেটাকে আমরা বলতেছি হলো হাইব্রিড মেথোডোলজি। যখন আমি হাইব্রিড মেথোডোলজির মধ্যে যাব, তার মানে আমি জানি কিছু জায়গার আমার রিকোয়ারমেন্ট গুলো ফিক্সড। ধরেন আপনি একটা কমপ্লিট প্রজেক্ট করতে গেলে 5টা কাজ করতে হবে, 5টা কাজ করবেন, তার মধ্যে 3টা হলো একদম ফিক্সড রিকোয়ারমেন্ট, কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু বাকি যে 2টা কাজ আছে সেই 2টা কাজ আপনি জানেন না যে আসলে পরবর্তীতে চেঞ্জ হতে পারে কিনা, কাস্টমারের অথবা স্পন্সরের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে কিনা। তো ইন দ্যাট কেস এই পুরো প্রজেক্টটাকে আপনি হাইব্রিড মেথোডোলজিতে নিবেন। তার মধ্যে প্রথম যে 3টা রিকোয়ারমেন্ট আছে অথবা প্রথম 3টা স্টেজ আছে যেখানে ফিক্সড রিকোয়ারমেন্ট, সেই জায়গাটাতে আমরা কি করতে পারি, প্রেডিক্টিভ মডেলে আমরা প্রজেক্টটা ডিজাইন করব, প্ল্যানটা আগে ফিক্স থাকবে, ওইটা ধরে আমরা আগাবো। আর যে দুইটাতে আমার কনফার্ম না অথবা আমি জানি না, সেই দুইটাতে আমরা কি করব, হাইব্রিড মেথোডোলজি নিয়ে ফলো করব। সো হাইব্রিড মেথোডোলজি যখন আমরা ফলো করব, তার মানে আমাকে কিন্তু এটার মধ্যে রিকোয়ারমেন্ট গুলো খুব ডিটেইলসে জানতে হবে যে কোন রিকোয়ারমেন্ট গুলো আসলে ফিক্স থাকবে আর কোন রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ থাকতে হবে। এবং এই জন্য আমার যারা রিকোয়ারমেন্ট গুলো যেহেতু আমি পাবো কার কাছ থেকে, আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছ থেকে আমি রিকোয়ারমেন্ট গুলো পাবো। সো তাদের কাছ সাথে খুব ডিটেইলস ইনভলভমেন্ট থাকতে হবে। কারণ কি, যেসব রিকোয়ারমেন্ট গুলো ডাইনামিক রিকোয়ারমেন্ট গুলোর কিন্তু ক্ষেত্রে কিন্তু আমার একটা স্প্রিন্ট থাকবে। সো এই স্প্রিন্ট গুলোর মধ্যে আমাকে কি করতে হবে, এই স্টেক হোল্ডারের সাথে কিন্তু বোঝাতে হবে যে আমার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, আমি যে কাজ করতেছি সেটা রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছে কিনা। এর বাইরে যেটা আছে, যেমন আমার শর্টার আইটারেটিভ টাইম ফ্রেম, এবং যেসব জায়গাগুলোতে চেঞ্জটা অনেক বেশি সেই জায়গাতে কিন্তু আমার আইটারেটিভ যে টাইম ফ্রেম আমরা যেটা বলতেছিলাম 2 থেকে 4 সপ্তাহ নর্মালি এক একটা স্প্রিন্ট, এই স্প্রিন্টের টাইমটা হয়তো তখন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে চলে আসতে পারে এইসব চেঞ্জ ড্রিভেনের ক্ষেত্রে। তো যেহেতু খুব দ্রুত চেঞ্জ আসতে পারে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে খুব ফাস্টার চেঞ্জ আসতেছে, তাহলে এই ফাস্টার চেঞ্জের জন্য কিন্তু আমাকে খুব ফাস্টার রেসপন্সও করতে হবে। So এখন এই সবগুলো মেথড যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি একটা সিনারিও দিয়ে দেই, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কোন সিনারিওর জন্য আসলে কোনটা ইউজ করব। এখন আমরা যদি এইটাকে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ডাটা চিন্তা করি, ধরেন একদিকে আসতেছে ডিগ্রি অফ চেঞ্জ, আরেকদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি। ডিগ্রি অফ চেঞ্জ মানে হচ্ছে যদি দেখেন আপনার প্রজেক্টের মধ্যে চেঞ্জ নেচারটা অনেক হাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বেসিক যদি ফলো করি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আইটারেটিভ মেথোডোলজি। আর এদিক থেকে যদি আমার ডেলিভারিটা খুব ফাস্টার লাগে, যে ছোট ছোট টুকরা টুকরা আকারে হলে আমার প্রচুর পরিমাণে আউটপুট দিতে হবে আমার কাস্টমারকে, সেই ক্ষেত্রে আমরা বলতেছি হলো ইনক্রিমেন্টাল মেথোডোলজি ফলো করতে। আর এখানে দেখেন ডিগ্রি অফ চেঞ্জ এবং ডেলিভারি দুইটার সম্ভাবনাই খুবই কম, সেক্ষেত্রে আমরা বলতেছি প্রেডিক্টিভ মেথোডোলজি। আর এই দুইটার মধ্যে থেকে যদি এই দুইটার কম্বাইন চিন্তা করি, যে আমার মেথোডোলজিটা আইটারেটিভ অথবা ডিগ্রি অফ চেঞ্জটাও হাই, ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারিটাও হাই, সো ইন দ্যাট কেস আমাকে কিন্তু অ্যাজাইল মেথোডোলজিটা ফলো করতে হবে। আর যখন আমরা হাইব্রিড ফলো করব তখন এই প্রেডিক্টিভ এবং অ্যাজাইল এই দুইটাই কিন্তু আমাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। কিন্তু একটা হাইব্রিডের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে যে আমার যে অ্যাজাইল মেথোডোলজির স্প্রিন্টটা 1 থেকে 2 সপ্তাহের বেশি টাইমটা আমরা চাইলেই নিতে পারবো না। আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, যে অ্যাজাইল মেথোডোলজির ক্ষেত্রে সফটওয়্যার প্রজেক্ট অর প্রজেক্ট বেসড অন ইন্টেলেকচুয়াল প্রপার্টি এন্ড রিসার্চ, যেসব জায়গাগুলোতে দেখবেন প্রচুর চেঞ্জ লাগবে আমার, সেই চেঞ্জ গুলো। এবং আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন যে আমরা প্রজেক্টের ক্ষেত্রে ওয়েস্টটা অনেক কস্টলি না। যেসব জায়গাগুলো ধরেন আপনি একটা 6 তলা বিল্ডিং করলেন, 4 তলা বিল্ডিং এর ওয়ারিং করার পরে আপনি নতুন করে ডিজাইন করতে চাইলেন, দেখা গেল যে কেবল গুলো ইউজ করতেছেন, যে ডিজাইন করতেছেন কমপ্লিটলি ওয়েস্ট হয়ে যাবে, টাকাটা পুরো নষ্ট হবে, টাইম নষ্ট হবে।
কিন্তু অ্যাজাইল মেথোডোলজিটা যেহেতু মোস্টলি আপনার সফটওয়্যার প্রজেক্ট গুলোর ক্ষেত্রে ইউজ হয়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এফোর্টটা নষ্ট হবে যে আপনি কত ঘন্টা কম্পিউটারের সামনে সময়টা ব্যয় করলেন। যেহেতু কোডিংটা আপনি চাইলেই যেকোনো সময় চেঞ্জ করতে পারেন, কতটুকু সময় আপনি সময়টুকু নষ্ট করলেন সেটার উপরেই ডিপেন্ড করবে। প্রেডিক্টিভ গুলো নরমালি ডিপেন্ড করে হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য অথবা প্রজেক্ট যেগুলোর ক্ষেত্রে আপনার ফিজিক্যাল অ্যাসেট দরকার হয় বেশি। সো ফিজিক্যাল অ্যাসেট কোনগুলা? যেমন ধরেন আপনি একটা ট্রান্সফরমার বসাতে চান, সুইচ গিয়ার বসাতে চান, অথবা আপনি একটা ৬ তলা বিল্ডিং করতে চান। ফিজিক্যাল যে পার্ট গুলো বেশি লাগবে সেই জায়গাগুলোতে আমরা কি করতেছি? প্রেডিক্টিভ নেচারটা ফলো করতে চাই। এরপরে যেটা আসতেছে আইটারেটিভ মেথোডোলজি। আইটারেটিভ মেথোডোলজি মানে হচ্ছে দেখেন সেইসব প্রজেক্ট গুলাতে যেখানে লার্নিং এন্ড কারেকশনটা এক্সপেক্টেড। যে আপনি জানেন না, বিশেষ করে আপনি যখন রিসার্চ প্রজেক্ট করবেন তখন আপনার কিন্তু আইটারেশন করতে হবে যে আপনি একটা পার্টিকুলার প্রজেক্ট নিয়ে কাজ করছেন কিন্তু আপনি জানেন না, বিশেষ করে পিএইচডি থিসিস বলেন অথবা ফাইনাল ইয়ারের থিসিস বলেন, ক্যাপস্টোন প্রজেক্ট গুলো বলেন, সেগুলো কিন্তু আইটারেটিভ মেথড যে আপনি ঠিক শিওর না যে আসলে আপনার আইডিয়াল রেজাল্টটা কি এবং এই জন্য আপনি বারবার কারেকশন করেন। ইনক্রিমেন্টালের ক্ষেত্রে যেটা আসে, ইনক্রিমেন্টাল প্রজেক্ট গুলোর ক্ষেত্রেও যেমন আপনি আপনার প্রজেক্ট গুলোর ক্ষেত্রেও ইনক্রিমেন্টাল আউটপুটের ক্ষেত্রে চিন্তা করতে পারেন কিভাবে। যেমন ধরেন আপনার টিচার হয়তো বলে দিতে পারে যে আমার যে প্রজেক্ট গুলো আছে ঠিক আছে, ফুল প্রজেক্ট রান আমাকে একবারে না কমপ্লিট না করলে হবে, আমাকে প্রথম মাসে এটা কমপ্লিট করে দেখাও, দ্বিতীয় মাসে এটা প্রজেক্ট কমপ্লিট করে দেখাও, তৃতীয় মাসে প্রজেক্টের এই পার্টটুকু কমপ্লিট করে দেখাও। অথবা সেইসব প্রজেক্ট গুলাতে ফ্রিকোয়েন্ট স্মল ডেলিভারি গুলা ট্র্যাকিং এর জন্য দরকার, যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে কিন্তু এটা আপনার প্রয়োজনীয়। হাইব্রিড প্রজেক্টের ক্ষেত্রে নরমালি যেটা প্রয়োজন হয়, যেমন ধরেন আমরা যখন কোনো একটা প্রজেক্টে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা নিয়ে কাজ করব সেই সব জায়গাগুলোতে হাইব্রিড প্রজেক্ট গুলো বেশি লাগে। যেমন আপনি যখন কোনো একটা ইলেকট্রনিক সার্কিটের কাজ করবেন, দেখা গেল আপনাকে হয়তো আরডুইনোতে কিছু প্রোগ্রাম করতে হবে অথবা আপনি কিছু মাইক্রো কন্ট্রোলার বেস প্রোগ্রাম করবেন কিছু হার্ডওয়্যার প্রজেক্ট চালানোর জন্য। যেমন দেখা গেল কিছু মাইক্রো কন্ট্রোলার বেস আপনি কোনো একটা সেন্সর বানাতে চাচ্ছেন, তো সেন্সর বানানোর জন্য আপনার হাইব্রিড লাগবে, হাইব্রিড মেথোডোলজি গুলো ফলো করতে হবে। কিভাবে দেখেন, যেমন ধরেন আপনি কিছু জায়গায় আছে চেঞ্জ, যেমন আপনি কন্ট্রোলারটা কিভাবে মুভ করাবেন অথবা আপনার প্রোগ্রামটা কেমন হবে, কি কি নেচার গুলো চাচ্ছেন, সেটা কিন্তু ডাইনামিক রিকোয়ারমেন্ট, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। আর আপনি যখন চিন্তা করবেন যে আপনার যে হার্ডওয়্যার যেগুলো আছে, হার্ডওয়্যার গুলো কিন্তু আপনার ফিক্সড। সো এই হার্ডওয়্যার পারচেজ করবেন কখন, হার্ডওয়্যার কোনটা ইউজ করবেন, সেই পার্ট গুলো কিন্তু আপনার ফিক্সড। সো মাথায় রাখেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে অথবা সফটওয়্যার অথবা রিসার্চ প্রজেক্ট গুলোর ক্ষেত্রে যেখানে আপনি রেজাল্ট গুলো জানেন না সেই জায়গাগুলোতে অ্যাজাইল মেথোডোলজিটা বেশি হয়। ফিজিক্যাল অ্যাসেট যেসব জায়গাগুলোর ক্ষেত্রে জড়িত সেটার ক্ষেত্রে আমরা প্ল্যান ড্রিভেন ইউজ করবো, আর যেখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার বোথ পার্ট দরকার সেই জায়গাতে আমাদের হাইব্রিড মেথডটা ফলো করতে হয়। সো আমরা যদি ওভারঅল চিন্তা করি আমাদের এখানে এই এই যে মেথোডোলজি গুলো আছে ওভারঅল এই মেথোডোলজি গুলাই ফলো হয় মেইনলি। আপনাদের কারো কোনো যদি কোশ্চেন থাকে এটা নিয়ে কোশ্চেন করতে পারেন, আমরা হয়তো এটা নিয়ে ফার্দার ডিসকাস করতে পারি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে মেথোডোলজি নিয়ে ডিসকাস বলতে পারেন, আমরা এটা নিয়ে হয়তো ফার্দার একটু ডিসকাস করতে পারি। ওকে, দ্যাটস ফাইন, কারো কোনো কোশ্চেন নাই। স্যার এক্সামে কিভাবে আসতে পারে? আচ্ছা, পরীক্ষার মধ্যে যেটা আসতে পারে আমরা হয়তো একটা সিনারিও দিতে পারি, একটা সিনারিও দিয়ে বলতে পারি এই সিনারিওতে কোন মেথোডোলজিটা ফলো করা উচিত এবং কি মেথোডোলজি ফলো করে প্রজেক্টটা আমরা ক্লোজ করব। ঠিক আছে, এক্সামের মধ্যে আসতে পারে আপনাদেরকে একটা সিনারিও দিয়ে দিব, সিনারিও দিয়ে বলবো যে এই মডেলটা কোন মেথোডোলজি ফলো করে কমপ্লিট করতে হবে এবং এই যে এই মেথডটা যে আমরা ইউজ করব এটা জাস্টিফাই করো। এর বাইরে আসতে পারে আমরা হয়তো যেটা করতে পারি যে প্রত্যেকটা প্রজেক্ট যেটা আছে প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রজেক্টের ডেফিনেশন চাইতে পারি, ডেফিনেশন দিয়ে বলতে পারি যে এটার একটা করে এক্সাম্পল দেওয়ার জন্য। এটাও আসতে পারে যদি সহজ হয়। আচ্ছা, আমি সেকশনের রুল কল করছি ফার্স্ট ক্লাসের।